বন্দনা ভাঙছে মঙ্গলক। আপনি কোথায়? আপনাকে তো দেখতেছি না ভাঙতে। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। আমরা 70-এর মধ্যে ছিলাম, 1270 না? পান্তে 1270 মনে হয় তো বর্তমানে সন্দেহ ছিল ব্রতের শুদ্ধি পূর্ণের ধারণা কিরকম, তারপরে সংযোজন আছে 3টা, এগুলো তো আমরা সবাই আগে পড়ছিলাম। এগুলো কি আবার পড়বে পান্তে সংযোজন গুলা? না। তারপরে আচ্ছা নিচে বলছিলাম যে কোন ধর্মগুলো বিতর্কযুক্ত, কোন ধর্মগুলো অবিতর্ক, কোন ধর্মগুলো বিচারযুক্ত, এগুলো পড়বো মানতে 1275। সবিতর্ক সবিচার হচ্ছে যে ওই যে ইয়েগুলো আর কি, প্রথম ধ্যান সবিতর্ক ওই কালকে বলছিলাম আর কি প্রথম ধ্যানের বিষয়গুলো আসলে কি পড়বো কিনা। কোন ধর্মগুলো বিতর্কযুক্ত? বিতর্কযুক্ত কামাবচর, রূপাবচর ও লোকোত্তর ভূমির বিতর্ক বাদে। বিতর্কের সঙ্গে সম্পর্কযুক্ত পঞ্চস্কন্ধ, এই ধর্মগুলো হচ্ছে বিতর্কযুক্ত। বইতে বলছে কি কোন ধর্ম সমূহ সবিতর্ক বা বিতর্কযুক্ত? সবিতর্ক ভূমিতে কামাবচরে, রূপাবচরে, অপ্রতিপন্নে। বিতর্ককে বাদ দিয়া তৎসম্পর্কযুক্ত পঞ্চস্কন্ধ, এই ধর্মসমূহ সবিতর্ক। এখানে লোকোত্তরের কথা বলে নাই বলতে। সবিতর্ক ভূমিতে কামবচরে, রূপবচরে, অপ্রতিপন্নে। অপ্রতিপন্নে বিতর্ককে বাদ দিয়া তৎসম্প্রযুক্ত বেদনা স্কন্ধ পূর্ববৎ। বিতর্ককে বাদ দিয়ে বাদ কেন দিয়েছে বলতে আবার পঞ্চস্কন্ধ বিতর্ক সম্প্রযুক্ত বিতর্ক, ঠিক আছে। ভূমির বিতর্কবাদে বিতর্কের সঙ্গে সম্প্রযুক্ত সবিতর্ক ভূমিতে কামবচর। আচ্ছা, সবিতর্ক ভূমিতে কামবচর, রূপবচরের। অ্যাবসেটটা আরেকবার পড়ুন তো। এফসে বলতেছে বিতর্কযুক্ত কামাবচর, রূপাবচর, লোকোত্তর ভূমির বিতর্ক বাদে।
আচ্ছা, এখানে এগুলো কোনগুলো আমরা এখান থেকে সিলেকশন করি, তারপর বাকিগুলো মনে হয় পড়লে পড়লে বুঝতে পারবো। বিতর্কযুক্ত কামবচর, হ্যাঁ। রূপাবচর লোকোত্তর ভূমির, ওইখানে যে বিতর্কগুলো উৎপন্ন হবে এগুলো তোমাদের পঞ্চস্কন্ধ ছাড়া উৎপন্ন হবে না, তাই না? যেগুলো বলছে কামবচর, রূপাবচর, লোকোত্তর ভূমি বিতর্ক বাদে, তাহলে কোন বিতর্কের সাথে সম্পর্কযুক্ত বলা হচ্ছে এখানে? ওই বিতর্ক বাদ দিলে কোন বিতর্কের সাথে সম্পর্কিত হচ্ছে পঞ্চস্কন্ধ? আচ্ছা, এমনি বিতর্ক নাই যে কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায়? উপাসক সুকুমার বাবু বলেন, বিতর্ক নাই যে কোন কোন জায়গায়? এমনি আমরা আগে যেটা জানি ওটা থেকে বলেন। এখন নাই কোন জায়গায় সেটা কিভাবে নির্ধারণ করবে, এটা হবে তো। উপাসক বলেন তো, জয়দত্ত বাবু বলেন। বান্তে বিতর্ক নাই যে অরত মার্গ ফলে কি, তাও বিতর্ক আছে অবশ্যই, কিন্তু ওইটাকে এটি কি বিতর্ক, ওইটা দ্বারা কোনো ধরনের ইয়ে হবে না আর কি। এনি মনে আছে বিতর্ক নাই যে এই চিত্রগুলো? ও আচ্ছা, ওই সময় হ্যাঁ, প্রথম ধ্যান থেকে আপনার ইয়ে পর্যন্ত যখন ভাবনার মধ্যে থাকবে ওই আর কি প্রথম ধ্যানে থাকবে না আর কি বানতে, প্রথম থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ধ্যানে বিতর্ক থাকবে না। এনে বাইসিরিয়ালি বলো তো এনি। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। দ্বিতীয় ধ্যান বিতর্ক থাকবে না। তারপরে দ্বিতীয় ধ্যান হচ্ছে যে বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। ও আচ্ছা, তো এই দ্বিতীয় ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত আর বিতর্ক থাকবে না। বিতর্ক নাই, আচ্ছা। তাহলে রূপবচরের প্রথম ধ্যান পর্যন্ত বিতর্ক আছে। হ্যাঁ, এর বিচার, আগেও সব চিত্তগুলোতেও বিতর্ক আছে, কারণ বিতর্ক ছাড়া কোনো চিত্তই গঠন হবে না। আমি তো সেটা বলছিলাম, আমাদের ওই জন্য বলছিলাম তো এখানে সরাসরি। হ্যাঁ, তো এটা আমরা মূল জিনিস বুঝি। এখানে বিতর্ক যুক্ত, এখানে লিখছে যে বিতর্ক যুক্ত, বিতর্ক যুক্ত কামবচর, রূপাবচর, লোকোত্তর ভূমির বিতর্ক বাদে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রথম ধ্যানের দ্বিতীয় ধ্যানের পর থেকে না। কামবচর, কামবচরের বিতর্ক বাদ যাবে কেমনে কামবচর? হ্যাঁ, সেটাই তো আমি সেটাই তো প্রশ্ন করছিলাম আর কি। অর্থাৎ কামবচর, রূপাবচরের প্রথম ধ্যান, রূপাবচর দ্বিতীয় ধ্যান থেকে, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় ধ্যান থেকে, হ্যাঁ। ওদিকে লোকোত্তর আসতে মানতে কিন্তু, হ্যাঁ। কি কি বাদ দেওয়া হয়েছে? কামবচরের, রূপবচরের, সবিতর্ক ভূমিতে, সবিতর্ক ভূমিতে, সবিতর্ক ভূমিতে। সবিতর্ক ভূমি কাকে বলা হয়? সবিতর্ক ভূমি কাকে বলা হয়? যে ভূমিতে বিতর্ক থাকে। কোন কোন ভূমি? নরমালি তোমাদের বিতর্ক ছাড়া তো ভূমি নাই। সুকুমার বাবু বলেন। রূপাবচরের প্রথম ধ্যান পর্যন্ত আর কি কামবচর, কামবচরের ভূমি বললে রূপাবচর তো ভূমি না। ভূমি বললে রূপাবচর ভূমি না দা, অর্থাৎ প্রথম ধ্যানিকরা যেই ভূমিতে উৎপন্ন হয়, প্রথম ধ্যানিক ব্রহ্মারা যে ভূমিতে উৎপন্ন হয়, এটা সবিতর্ক ভূমি। এটা থেকে শুরু করে স্বর্গ এবং মনুষ্যলোক, চারিউপায়, এগুলো সবগুলোই হচ্ছে যে সবিতর্ক ভূমি। আর এটার পরের গুলো সবগুলো বিতর্কহীন ভূমি, বিতর্ক নাই। আবার বলেন, কি বলছেন যে প্রথম ধ্যান লাভীরা যে ব্রহ্মলোকে উৎপন্ন হন, ব্রহ্মলোকের নামটা এনির মনে থাকার কথা।
তিনটা ব্রহ্মলোক আর কি, ওই যে ব্রহ্ম পরিষদ, ব্রহ্ম পুরোহিত আর একটা মহাব্রহ্মা। এই প্রথম ধ্যান লাভীরা প্রথম এখানে ধ্যান। উৎপন্ন হয়, এখানেই শুধু বিতর্ক আছে। এর পরেরগুলোতে বাকি 20টা ব্রহ্মলোকের বাকিগুলোতে আর বিতর্ক নাই। কামলোকে থাকবে না মানতে? কামলোকে বিতর্ক আছে, সব এগুলো কামলোকে তো সবগুলো আছে। সবিতর্ক ভূমি এ পর্যন্ত। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো অবিতর্ক ভূমি। যদি ভূমির কথা এভাবে যদি বলি আমরা, সবিতর্ক ভূমিতে কামবচরে, অবিতর্ক নিচে আছে তো, অবিতর্ক ভূমি নিচে আছে। অবিতর্ক ভূমি হচ্ছে যে কি বিতর্কহীন কামবচর, রূপবচর, অরূপবচর। বিতর্কহীন কামবচর, রূপবচর, রূপবচর, অরূপবচরে অরূপবচর ও অপ্রতিপন্নে। লোকোত্তর ভূমির বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান স্কন্দ। বিতর্ক নিজেও 28 প্রকার সমস্ত রূপ অসৃষ্ট ধাতু, এদেরগুলো হচ্ছে অবিতর্ক। আচ্ছা, তাহলে এই কামবচরের মধ্যে এই অবিতর্ক অবিতর্ক ভূমিতে কামবচরে, রূপবচরে, অরূপবচরে অপ্রতিপন্নে বিজ্ঞানের স্কন্ধ বিতর্ক সর্বপ্রকার রূপ আর অসংস্কৃত ধাতু, এই ধর্মসমূহ অবিতর্ক। বুঝছি, কিন্তু উপাসক সুকুমার বাবু বলেন। উপাসিকা বুঝছেন? উপাসিকা নাই বলতে, মাথা ব্যথা করতেছে বলে। আপনি তো বুঝছেন না? না বানতে আমারও ক্লিয়ার হয় নাই। সুকুমার বাবু বুঝছেন? আপনি কি বলছেন না তো আমি ক্লিয়ার না, কারণ একটা ফোন চলে আসছে যে, সেজন্য। আবার একটু ক্লিয়ার করলে ভালো হতো বলতে। আবার আমরা ইয়ার মধ্যে যাই, এই 75 মধ্যে আবার একটু পড়ি। হ্যাঁ, বিতর্কগুলা কোন ধর্মগুলো বিতর্কযুক্ত? বিতর্কযুক্ত। তাইলে আমরা বিতর্কযুক্ত জায়গাগুলো সব পাইলাম। কোন ধর্মসমূহ সবিতর্ক বা বিতর্কযুক্ত? সবিতর্ক ভূমিতে কামবচরে, রূপবচরে, অপ্রতিপন্নে, অপ্রাপ্তে। অপ্রতিপন্নে এখানে তো মানতে রূপবচর দিয়ে লোকোত্তর চলে আসছে, অর্থাৎ যে অরূপবচর দেবে কেন? অরূপবচর আসবে না। অরূপবচরের না মধ্যে না রূপবচর দিয়ে লোকোত্তর আসছে, যে লোকোত্তর, সেজন্য লোকোত্তর মধ্যে আসবে তো, কেন আসবে না? লোকোত্তর মধ্যে বিতর্ক আছে। বিতর্ক আমার যে বিতর্ক বান্ধব সব জায়গায় থাকার কথা। আছে, এখন আছে, এখানে সব জায়গাতে আছে। অর্হতার কাছেও বিতর্ক আছে। হ্যাঁ, আমি তো সেটা প্রথমেই বললাম মানে সেটা। হ্যাঁ, হ্যাঁ, এখন অবশ্যই বাকিগুলো আছে। বুঝতেছি, আপনি যেটা বলছেন যে ইয়ে থাকবে না, থাকবে না, মানে অরূপবচরের মধ্যে থাকবে না, এবং ইয়ার পরে আর থাকবে না। দ্বিতীয় ধ্যান ভূমিতে যারা জন্মগ্রহণ করবে, দ্বিতীয় ধ্যান ভূমি, এগুলো আমার নাম মনে নাই। এনেই নাম মনে থাকলে বলো। দ্বিতীয় ধ্যান ভূমি হতে শুরু করে বাকিগুলো। পরিত্থাব, আক্রমণব, একটা হচ্ছে আবাসর, এটা দ্বিতীয় ধ্যান ভূমি। তৃতীয় ধ্যান ভূমি হচ্ছে পরিত্য শুভ, অপ্রমাণব শুভ, শুভাকীর্ণ। চতুর্থ ভূমি হচ্ছে যে বৃহৎ ফল, অসঙ্গ সত্য। আর পঞ্চম ওটা তো শুদ্ধাবাস, দেহ তৃপ্ত, সুদর্শন, সুদর্শীয়, কনিষ্ঠ। আর অল্প বছরে আকাশ বিজ্ঞান। হ্যাঁ, এই তিনটা ছাড়া, প্রথম তিনটা ছাড়া বাকি সবগুলোই হচ্ছে যে বিতর্কহীন অবস্থা। আর এদিকে ধ্যান ভাবে চিন্তা করলে
প্রথম ধ্যান বাদ দিয়ে বাকি সব ধ্যানগুলোতে এই বিতর্ক নাই। প্রথম ধ্যানেই শুধু বিতর্ক আছে। এটা লোকোত্তরীয় সেম। প্রথম ধ্যানের সঙ্গে লোকোত্তর যেগুলো যেগুলো আছে এগুলো সবগুলোতেই বিতর্ক আছে। দ্বিতীয় ধ্যানের সঙ্গে যদি লোকোত্তর মিশান তখন কিন্তু আর লোকোত্তর মধ্যে কি নাই, বিতর্ক নাই। এখন ক্লিয়ার হয়ে গেছে না? আর অপ্রতিপন্নে বলতে সম্পর্কহীন অবস্থায়, যেখানে বিতর্কের কোনো ব্যাপার নাই, বিতর্ক উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার নাই। যেমন রূপে কিসের, রূপের মধ্যে আবার কিসের বিতর্ক, কিসের কি, বুঝছেন না? বিতর্ক তো নামের বিষয়। তো অপ্রতিপন্ন হচ্ছে যে ওই যেমন রূপটা এই অপ্রতিপন্ন বিষয়, এটা ওখানে কোনো রকমের বিতর্ক উৎপন্ন হবে না। এটা ছাড়াও ওই অসংস্কৃত ধাতু অথবা নির্বাণ বলেন, নির্বাণের মধ্যেও কোনো বিতর্ক নাই। এখন ক্লিয়ার হয়েছে না? এটা যদি ক্লিয়ার হয়, এর দ্বিতীয়টাও ক্লিয়ার হয়েছে আশা করি। দ্বিতীয়টা বুঝছেন উপাসক? এরপরে মানতে ওই যেগুলো আর কি সেগুলোতে বিতর্ক নেই আর কি। বিতর্ক যেগুলো অবিতর্ক, যেগুলো বিতর্ক নাই, একটু আগে যেটা আমরা দ্বিতীয় ধ্যান থেকে এগুলা এখানেই অপ্রতিপন্ন আছে। যেমন ওই অরূপ বচরের কথা এখানে আসছে, দেখছেন? এই কাম বচরের কথা আসছে। আচ্ছা, কাম বচরের কথা লিখছে কেন এখন বলেন তো? কাম বচরও লিখছে, রূপ বচরও লিখছে, এখন কাম বচরের কথা আসছে কেন? কাম বচর লিখছে, রূপ বচর, অরূপ বচর লিখছে। হ্যাঁ, কাম বচরের কথা এখন আসছে কেন? এখন কাম বচর আসছে যে এই ওইখানে বলা হচ্ছে বিতর্কহীন কামবচর, কামলোককে বিচরণ করার সময় যে যিনি বিতর্ক থাকে, বিতর্ক না রেখে উনি সজ্ঞানে থাকে, ওনার বিতর্ক তৈরি করেন নাকি অকুশল যখন থাকে তখনও থাকবে। হ্যাঁ, না মিলতেছে না তো। সুকুমার বাবু মিলে দেন। অর্থাৎ যখন কামবচরে উনি পদার্পণ করে বিচরণ করবে, তখন অর্থাৎ যে বিতর্কটা মানে তাতে যা থাকবে না কি বানতে। আমরা সবাই কামবচর ছিল, বিতর্ক না থাকবে না কেন? এনি বলতে এটা তো ওই ইয়েটা আমরা লোকোত্তর পর্যন্ত যখন উনি চলে গেছে, অরহত যখন প্রাপ্ত হয়, তো তখন ওনারা অনেক সময় এই কামাবচর কুশল চিত্তগুলো উৎপন্ন করে না, তখন ওই জায়গা হয়তো বিতর্ক থাকে না। এই রূপবচরের ক্রিয়া চিত্ত উৎপন্ন করে না। শুধু এখানে কামবচরকে কুশল এবং লোকোত্তর না, তো নিচে ঠিক মতো আসতে চাইছিল, আরেকটু ক্লিয়ার করো, বুঝা যায় মতো করে বলো। আসতে চাইছিল, হ্যাঁ আবার। অর্থাৎ এখানে যেটা বলছে যে মানে বিতর্ক, মানে আবার এটা সবিতর্ক না, এটা মানে বিতর্ক নাই আর কি, এটা বিতর্ক রহিত। অর্থাৎ আমরা এর আগে দেখেছিল যে যখন একজন সাধক যখন লোকোত্তরের মধ্যে পৌঁছা যায়, অরহত্ত ফল লাভ করে ফেলে, অরহত্ত পরেও কিন্তু ওনারা কিন্তু আবার পুনরায় কামাবচর কুশল চিত্ত কিন্তু উৎপন্ন করে, মানে ওই কুশল না ক্রিয়া চিত্তটাই উৎপন্ন, মানে ক্রিয়া চিত্ত উৎপন্ন করে, ওনাদের ফলটা হয় না আর কি। তখন ওই জায়গায় মনে হয় বিতর্ক ইয়া থাকবে। ঠিক ওভাবে রূপবচর ধ্যানও করেন ওনারা, ধ্যান করলেও সেটা ক্রিয়া, অরূপবচরও ধ্যান করলে সেটা হবে ক্রিয়া। আচ্ছা ঠিক আছে, আমি একটু করে বলতেছি, উপাসক হয় কিনা দেখেন। আমরা যখন দ্বিতীয় ধ্যানে উন্নীত হই, কামবচর ভূমিতে উৎপন্ন করি না, এটা আমরা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়তো দ্বিতীয় ধ্যান থেকে ধ্যানে উঠে গেলে তো আবার নরমাল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কামবচর ভূমিতে তো এটা উৎপন্ন হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যায়, ওই সিস্টেম অনুযায়ী কামবচর মতো আর কি, আমরা আগে যেগুলো বুঝছিলাম ওইটার মতো। হ্যাঁ, কামবচর, রূপবচর, অরূপবচর সব জায়গাতেই এটার এখন ব্যাপার রয়েছে। হ্যাঁ, অরূপবচরে না, অরূপবচরের মধ্যে এটা নাই। অরূপবচর আসছে কেন? অরূপবচরে কেমনে থাকবে সেটাই তো, রূপে তো নাই। অরূপবচর দিয়েছে তো, দিয়েছে বলতে, হ্যাঁ দুইটা দিয়ে দিয়েছে।
এখানে বলছে যে কি অবিতর্ক রহিত, অবিতর্ক রহিত মানে যেখানে বিতর্ক নাই এমন জায়গা, বুঝছেন? অবিতর্ক মানে যেখানে বিতর্ক নাই এমন জায়গা তো ৭৬ নাম্বার তো। হ্যাঁ ৭৬ নাম্বার বলতে। হ্যাঁ তাইলে ঠিক আছে, অবিতর্ক নাই কোথায় কোথায় নাই। এখন আপনার ওই কামবচরের মধ্যে অবিতর্ক না থাকতে পারে, তারপরে রূপবচরের মধ্যে অবিতর্ক না থাকতে পারে, অরূপবচরের মধ্যে না থাকতে পারে, অপ্রতিপন্নীও থাকবে না, এবং সেই সংশ্লিষ্ট বেদনা সহ বাকিগুলো বিজ্ঞান স্কন্ধ। হ্যাঁ, এবং সর্বপ্রকার রূপ এর মধ্যেও কি থাকে না, সর্বপ্রকার রূপের কাছেও এই বিতর্ক অবিতর্ক অবস্থায়, অবিতর্ক রহিত। তারপরে অসংস্কৃত ধাতু নির্বাণ, এখন মিলছে। আবার পান্তে আবার বুঝে অরূপবচরের মধ্যে বিতর্ক নাই তো? অরূপবচরের মধ্যে বিতর্ক আছে? অরূপবচরের মধ্যে বিতর্ক নাই, কিন্তু কামবচর থেকে কামবচর আছে তো আগে। কামবচরের মধ্যে মানে বিতর্ক নাই এলা জায়গা আছে তো। মানে আমরা যখন উৎপন্ন করি দ্বিতীয় ধ্যান তখন বিতর্ক নাই। রূপবচর তো এমনিতেই বিতর্ক নাই, অরূপবচর তো এমনিতেও বিতর্ক নাই, বুঝছেন? রূপবচরের দ্বিতীয় ধ্যানের পর থেকে দ্বিতীয় ধ্যানের পর থেকে বিতর্ক নাই। তো এখানে কামবচর তো অবশ্যই বিতর্ক আছে, সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, কামবচরে বিতর্ক থাকবে না কেন? ওই যে যখন আপনি ইয়াতে উৎপন্ন করেন, দ্বিতীয় ধ্যান উৎপন্ন করেন, তখন বিতর্ক নাই। দ্বিতীয় ধ্যান থেকে দিলে তো একেবারে ভালো হতো। দেয় নাই আর কি সেভাবে। হ্যাঁ, আমার কথা বলছে সেটা না, এখানে কামবচর থেকে হ্যাঁ, এগুলো আমাদের মাতিকায় দিয়েছে বোধহয়, মাতিকা এগুলো আমরা পড়ে আসি নাই তো, ওই ফেন্স লাগিয়ে ফেলছি সেখানে। হ্যাঁ, এটা এই অবিতর্কটা আসলে রূপবচর দ্বিতীয় ধ্যান থেকে যেটা শুরু হবে, কিন্তু এখানে আমরা যেটা বলি, আমরা কামবচর বসে তো প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান উৎপন্ন করি। যখন দ্বিতীয় উৎপন্ন করা হয় তখন তো একটু রূপবচরই চলে, তখন তো আর কামবচর থাকে না। কামবচর থাকে না, কিন্তু ভূমি তো কামবচরের ভূমি। ভূমিতে কামবচরের ভূমিটা কি গেছে? ভূমি হিসাব করে এটা বলা হয়েছে। ভূমিতে কামবচর, ভূমিটা কি এই তো গেছে। হ্যাঁ, আপনি ভূমি সিস্টেম তো বাদ দিতে পারতেছেন না, ভূমি তো ভূমি। ওদিক দিয়ে চিন্তা করলে যখন কামবচর থেকে রূপবচরে গেছে, তখন কামবচরের মধ্যে আর বিতর্কতা থাকবে না। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, মানে রূপবচরের প্রথম ধ্যানে বিতর্ক ধরে, একদম দ্বিতীয় ধ্যান থেকে আর বিতর্ক মানে একদম থাকবে না আর কি। আরেকটা বিষয় আছে, আপনার এই চিত্ত উৎপন্ন হইলেও আপনার এই ব্রহ্মলোকীয় এই চিত্ত আপনি এখন বানাচ্ছেন, ওই চিত্ত নিয়ে দীর্ঘকাল থাকলেও আপনার এই মানব দেহের আকার প্রকার এগুলো কিন্তু চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, এগুলো এরকমই থাকি যায় সেম। আচ্ছা, যাই হোক, ওখানে যেতে হবে আর কি, না গেলে তার বুঝবো না। হ্যাঁ, অনেক আসলে উল্টাপাল্টা। না উল্টাপাল্টা না, ঠিকই আছে। না ঠিক আছে, ঠিক আছে, মানে আমাদের জন্য আর কি। না আমাদের জন্য উল্টোপাল্টা বলতে আমরা একটু বুঝতেছি না, যেগুলো বুঝতেছি না তো সেগুলো বুঝতেছি না, এগুলো তো বুঝা হয়েছে। তারপরে যে ৭৭ একটা বুঝলে সবগুলো একই। বিচারযুক্ত মতে এটা ওই বিতর্ক আর কি, পঞ্চম ধ্যান পর্যন্ত আর কি। ওটা বিতর্ক। আচ্ছা, উপেক্ষাটা একটু করি। এটা বিচারটা তৃতীয় ধ্যান থেকে আর কি। এটা বলছে কোনগুলো বিচারযুক্ত। ঠিক আছে, বিচারযুক্ত কামবচর রূপবচর একই সিস্টেমে চলবে। উপেক্ষাটা কোথায় উৎপন্ন হয়? উপেক্ষা নিয়ে এগুলো তো আমরা আগে আলোচনা করেছি অনেকবার, এগুলো সমাধান হয়েছে আমাদের একবার। পঞ্চম ধ্যানিক ভাবে আমাদেরকে সূত্র পিটকের মতে একরকম করে ভূমি পর্যন্ত দেখানো হচ্ছে, অভিধর্ম পিটক মতেও আমাদেরকে ভূমি দেখানো হয়েছে, যে পঞ্চম ধ্যান লাভীরা কোন ভূমিতে উৎপন্ন হবে।
বুঝছেন? হুম, পঞ্চম ধ্যান হুম, লাভীরা কোন ভূমিতে উৎপন্ন হবে? তবে এই পঞ্চম ধ্যানিক লাভী ব্যক্তিরা উৎপন্ন হন এনি কোন পঞ্চম ধ্যানিক লাভীদের ভূমিগুলো বলো। আকাশ মন্ত্রায়তন। না না না, ওটা তো রূপবচরে। আচ্ছা, ওগুলা প্রকাশগুলা বৃহৎ এটা পঞ্চম ধ্যানিক ভূমি পঞ্চম ধ্যানিক নাই বানতে, অর্থাৎ এই যে এরপর আছে যে চতুর্থ ধ্যান পর্যন্ত আছে যে, না পঞ্চম এরপর ধ্যানিক ভূমি আছে আছে পঞ্চম শুদ্ধ ভাষাগুলা পঞ্চম ধ্যান লাভীরা যে ভূমিতে উৎপন্ন হয় ওই ভূমিগুলোর নাম বলো। তো ওই বইয়ের পিছনে আছে তো মানতে, আপনার কাছে যে বই দিয়েছিলাম শুদ্ধ মন্ত্রের, ওই বইয়ের পিছনে ইয়েতে আছে, আমি এখানে লিখে রাখছি। বলো এনি ওগুলা না বৃহৎ তৃপ্ত আচ্ছা সুদর্শী চতুর্থ কনিষ্ঠ। ধ্যানের গুলো বলো, চতুর্থ ধ্যানের গুলো বলো। চতুর্থ ধ্যান ভূমি হচ্ছে তো শুধু দুইটা, একটা হচ্ছে বৃহৎ ফল আর একটা হচ্ছে অসঙ্গ শক্ত। হ্যাঁ এর পরেরটা দেখো পঞ্চম শুদ্ধ ভাষ বানতে, পরের গুলো হচ্ছে শুদ্ধ ভাষ। দুইটাই আছে, শুদ্ধভাষ কয়টা আছে? 5টা। 5টা। এই পঞ্চম ধ্যানিকদের জন্য শুদ্ধভাষ ব্রহ্মলোক তো আবার শুধুমাত্র ইয়াদের জন্য অনাগামীদের জন্য না না, বরাদ্দ শুদ্ধ এটা। ভাষ পঞ্চম ধ্যানিকদের জন্য না বানতে। শুদ্ধ ভাষ হচ্ছে যে ওই ইয়ারা আর কি, ওই অনাগামীদের শ্রোতাপন জন্য আমি অনাগামী পর্যন্ত এগুলা। পঞ্চম ধ্যানীরা হচ্ছে যে শুধু চারি অরূপভূমি বানতে। এভাবে না, পঞ্চম ধ্যানিক চারি অরূপভূমি না, পঞ্চম ধ্যান লাভ করার পরে উনি যদি অরূপবচর ধ্যানগুলো করেন, পঞ্চম ধ্যান এটা একটা জায়গা এখানে এসেছে, কিন্তু এখানে আসার পরে ও 4টা বিষয় আরো অধিগত করতে পারেন, আকাশ থেকে আগে নবসংজ্ঞা নাসংজ্ঞা পর্যন্ত। এগুলো পঞ্চম ধ্যানিক, কিন্তু ধ্যান কিন্তু একটাই, কিন্তু এদের মধ্যে মানে প্রকারভেদ হয়ে 4 প্রকার হয়। পঞ্চম ধ্যানের উপরে আর কোনো ধ্যান নাই মূলত। এই পঞ্চম ধ্যানে উঠে ও চাইলে তখন আকাশ থেকে বিজ্ঞান এই নবসংজ্ঞা নাসংজ্ঞা পর্যন্ত ইনি আবার এগুলো মানে আয়ত্ত করতে পারেন। মানতে আকাশ, এটা তো মানতে অরূপ ধ্যানের না? অরূপ ধ্যান, হ্যাঁ অরূপ ধ্যান হইলেও এগুলো কিন্তু পঞ্চম ধ্যানিক বিষয় না, পঞ্চম ধ্যানিক রূপবচরের মধ্যে নাই। এগুলো রূপবচর, পঞ্চম ধ্যান পর্যন্ত নরমালি রূপবচর। রূপবচর, হ্যাঁ, এই আপনারা যেটা বলছেন রূপবচর আকাশের কথা, পঞ্চম সেটা তো ধ্যানে উঠে, রূপবচরে। পঞ্চম ধ্যানে হ্যাঁ। উঠে তখন তিনি চাইলে এগুলোকে অরূপ ধ্যান করতে অরূপে পারেন। হ্যাঁ, নিয়ে যেতে পারেন। তো অরূপে হ্যাঁ, নিয়ে আমরা গেলেও পরিষ্কার মতো এটাই যেতে। এটা পঞ্চম ধ্যানের উপরে না, ষষ্ঠ ধ্যান না, ষষ্ঠ না, সপ্তম সচেতন নাই তো অষ্টম মানতে, এগুলো নাই। পঞ্চম ধ্যান ওই অস্তিত্ব নাই কেউ। ওখানে মানে স্পেশাল কিছু সাইট উনি নেয় আর কি, আরো ডিগ্রি 4টা স্পেশাল ডিগ্রি আছে চতুর্থ পঞ্চম ধ্যানের পরে, কিন্তু ষষ্ঠ ধ্যান নাই। অষ্টসমাপ্তি ধ্যান আছে মানতে ডাইরেক্ট। এগুলোকে একসঙ্গে আবার বলা হয় অষ্টসমাপত্তি ধ্যান। হ্যাঁ। কিভাবে অষ্টসমাপত্তি কিভাবে হয়? তখন পঞ্চম ধ্যান হিসাব করবে না, যখন অষ্টসমাপত্তি বলা হবে তখন কিন্তু আবার ওই পঞ্চম ধ্যান হিসাব করা হয় না, বুঝছেন? তখন চতুর্থ ধ্যান পর্যন্ত। আর এই প্রত্যেকটার সঙ্গে আকাশ অনন্তায়তের সঙ্গে ওই পঞ্চম ধ্যানের বিষয়টা অ্যাড আছে, বিজ্ঞান অনন্তায়তের সঙ্গে পঞ্চম ধ্যানের বিষয়টা অ্যাড আছে, আবার নৈবসংজ্ঞা এই আকিঞ্চায়তনের সঙ্গেও পঞ্চম ধ্যানের বিষয়টা অ্যাড আছে, এবং নৈবসংজ্ঞা নাসংজ্ঞার সঙ্গেও এটা অ্যাড আছে। সেখানে অষ্টসমাপত্তির বেলায় পঞ্চম ধ্যান হিসাব করা হয় না। বানতে পঞ্চম ধ্যান ওদের তো প্রতিসন্ধি হয়ে যায় চতুর্থ ভূমিতে, চতুর্থ ধ্যান ভূমিতে। একটা হচ্ছে বৃহৎ ফল আর একটা হচ্ছে অসঙ্গ সত্য। যারা বিরাগী হয় ওনারা অসঙ্গ সত্ত্বে, আর যারা ওই আরেকটা হচ্ছে বৃহৎ ফল, ওনারা তো আকাশ অনন্তায়তন অরূপভূমিতে তো হয় না। অরূপভূমিতে আকাশে গেলে তখন হবে যে, হ্যাঁ সেজন্য বলতেছি পঞ্চম ধ্যান লাভ করার পরেও কিন্তু ওনারা চতুর্থ ভূমিতে জন্মগ্রহণ মানে প্রতিসন্ধি গ্রহণ করে।
আচ্ছা। আর শুদ্ধবাসগুলো হচ্ছে যে শুধুমাত্র অনাগামীদের জন্য বরাদ্দ। হ্যাঁ শুধু অনাগামী না বানতে, সক্রিয়তাগামী, শ্রোতাবর্তী, সক্রিয়তাগামী, অনাগামী, এই তিন মানে অর্থাৎ স্তর বাদে আর কি। স্তরবাদ। হুম। মানে ওই তিনটা শুদ্ধ অবস্থা সরাসরি অনাগামীদের জন্য। না না না, লেখা আছে তো এরকম, শুধু অনাগামীদের জন্য এরকম লেখা আছে লেখা নাই এটা। বানতে। মানে তো শ্রোতাবর্তীরা কোনটা অনাগামীরা মানে হইলেও অনাগামীদের মধ্যে কেউ আছে প্রথম ধ্যানী। অনাগামীরা শুধু একটাতে, অকনিষ্ঠতে। 5টা শুদ্ধ ভাষার মধ্যে অনাগামীরা হচ্ছে যে শুধু অকনিষ্ঠতে। এটা দিয়ে অনুসারে মানে তাদের যে ইয়া হবে, কিন্তু ওই শ্রোতাবর্তীরা হবে যে শুদ্ধ ভাষার 5টার মধ্যে এই নিচের 2টাতে, তাও ধ্যান অনুসারে। তারপরে শ্রোতাবর্তীরা হবে যে সুদর্শন এবং সুদর্শী, এই 2টাতে, তাও ধ্যান অনুসারে। কিন্তু অনাগামীরা শুধু ওই একটাতেই, অকনিষ্ঠ। আচ্ছা, শুদ্ধ ভাষা অকনিষ্ঠতে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা কত নম্বরে ছিলাম যে এখন? আমরা বলতে উপেক্ষা স্বর্গত পড়ার জন্য আসলাম যে 1285-তে। কোন ধর্মসমূহ উপেক্ষা সহগত? উপেক্ষা ভূমিতে কামবচরের, রূপবচরে, অরূপবচরে, অপ্রতিপন্নে উপেক্ষাকে বাদ দিয়া তৎসম্প্রযুক্ত সংস্কার স্কন্ধ। ঠিক আছে, আগের মতো, কোনো বেশ কম নাই, না বোঝার কোনো কিছু নাই। ঠিক আছে উপাসক, কোনো সমস্যা তো নাই? জয়িতবাবু বুঝছেন? না বলতে কোনো সমস্যা নাই মনে হচ্ছে, আগের মতোই দেখা যাচ্ছে এখানে। তাইলে আমরা এটা ইয়ে করি, তাইলে পরিবর্তন করি। তা 1287 আছে, কি বলতেছে, কোন ধর্মগুলো কামাবচর? এগুলো তো আর পড়তে হচ্ছে না, রূপাবচর। আচ্ছা, এখানে লিখে দিছে মানতে, নিচের অবিচ্ছিন্নিলয় হতে উপরে অপরিণমিত বশবর্তী দেবলোকে দেবতারা সহ এই সমস্ত জায়গা বা ভূমির অন্তর্গত স্কন্ধ, ধাতু, আয়তন, রূপ, বেদনার সংখ্যা, সংস্কার, বিজ্ঞান, এই ধর্মগুলো হচ্ছে কামবচর। সুন্দর করে লিখছে না? উপরে পরিণমিত বশবর্তী দেবলোকে দেবতারা সহ। বানতে ওইটা পাইছি আর কি। হ্যাঁ, পঞ্চম ধ্যান ভাবনা দ্বারা বৃহৎ ফল দেবলোকে এবং সংজ্ঞার প্রতি বিরাগ উৎপাদন উদ্দেশ্যে এই ধ্যান ভাবনা দ্বারা অসংগ সত্য উৎপন্ন হয়। এটা অসংগ সত্যের মধ্যে উৎপন্ন হবে দেবান্ত আর কি। পঞ্চম ধ্যানটা সংজ্ঞা নাই। পঞ্চম ধ্যানিক এরা, পঞ্চম ধ্যানিকের মধ্যে আবার 2 ভাগ, বুঝছেন? একটা হচ্ছে যে রূপে বিরাগী, আর একটা হচ্ছে রূপে বিরাগী নয়। যারা রূপে বিরাগী হয়ে গেছেন তারা অসংগ সত্য উৎপন্ন হবেন। রূপ চলে যায়। হ্যাঁ, আবার যখন ওই ধ্যানীরা যখন অরূপবচর ধ্যানে যখন অধিষ্ঠিত হবেন, তখন কিন্তু সংজ্ঞা থাকে, রূপ থাকে না। আচ্ছা, অসংখ্য, হ্যাঁ। রূপে বিরাগী হচ্ছে যে ওই অরূপবচরেরা। অসংগ সত্য একটা আছে তো মানতে। সংজ্ঞা নাই যে, এটা সংজ্ঞায় বিরাগী, রূপে বিরাগী বলে বেজার লাগা ফেলছে। সংজ্ঞা বিরাগী, হ্যাঁ। সংজ্ঞা বিরাগী হওয়ার কারণে ওনার এই সংজ্ঞা উৎপন্ন, সংজ্ঞা থাকে না। ওইটার মতো আর কি, মানে রূপেরটাও রূপে হওয়ার কারণে রূপ থাকে না, আর সংজ্ঞায় বিরাগী হওয়ার কারণে সংজ্ঞা থাকে না। এখানে তো আবার পঞ্চবিধ শুদ্ধাভাসী ও প্রতিসন্ধি বলেছে, যেটা রূপবচরের বিপাক চিত্রের মধ্যে দেখতেছি যে, অর্থাৎ পঞ্চম ধ্যানের বিপাক, বৃহৎ ফল, অসংজ্ঞা সত্য ও পঞ্চবিধ শুদ্ধাভাসী প্রতিসন্ধি।
মিলবে তো ওইভাবে মিলবে। ওই যদি ইয়া হয়, উনি যদি মার্গলাভী হয় ওইভাবে, অনাগামী মার্গফল লাভকারী ব্যক্তি যদি হয়, ওইভাবে ওই সিস্টেমের মধ্যে গিয়ে মিলবে তো। ওনার কাছে পঞ্চম ধ্যানও আছে, আবার এদিকে অনাগামীও। সেরকম হলে যাবে না। বানতে আচ্ছা যাই হোক, এগুলো এত জরুরি না। আচ্ছা আমরা পরে যাই বানতে। কত থেকে? না এখনো কামা বছর এখানে যেগুলো যেভাবে লিখে দিছে, কামা বছর 9 রূপা বছর গুলো পড়বো, এখানে ব্রহ্ম পরিষদ গুলো ইয়ে করে দিছে আর কি। এখন কত নাম্বার? একটু পড়ান দেয়, এটা কামা বছর আপনার বছর সবকিছু দিচ্ছে যে এটা নিচের অবিচ্ছিন্ন হতে উপরে পরনির্মিত বসবতী দেবলোকের দেবতারা সহ 87। এই সমস্ত জায়গা বা ভূমির অন্তর্গত স্কন্ধ, ধাতু, আয়তন, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই ধর্মগুলো হচ্ছে কামা বছর। বই থেকে একবার পড়েন। বইতে বলা হচ্ছে নিচের দিকে অবিচ্ছিন্ন আরোপ পর্যন্ত করিয়া উপরের দিকে পরনির্মিত বসবতী দেবগণকে অন্তবা শেষ করিয়া, যাহা ইহার অভ্যন্তরে ইহাতে গমনকারী, ইহা প্রতিপন্ন, ইহার মধ্যে প্রাপ্ত উৎপন্ন স্কন্ধ, ধাতু, আয়তন সমূহ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই ধর্মসমূহ কামবছর 11 প্রকার কামভূতে গমনাগমনকারী। আচ্ছা এখানে 11 প্রকার হচ্ছে না? 11 প্রকার বলতে 4 উপায়, মনুষ্যলোক, 6 স্বর্গ। ঠিক আছে। এগুলো কামবছর ভূমি। এগুলো কামবছর বলি, কামবছর ভূমি। তো 9 গুলো হচ্ছে রূপা বছর, রূপা বছর 71। আচ্ছা এগুলো বাদ দিয়ে বাকিগুলো। বাকিগুলা 3টা আর কি। হ্যাঁ তারপর তারপর রূপা বছর নিচের ব্রহ্মলোক, ব্রহ্ম পরিষদ হতে, মানে নিচের কেন বললো ব্রহ্মলোক? ওই নিচের ব্রহ্মলোকটা থেকে আর কি, মানে প্রথমে শুরুর ব্রহ্মলোকটা। ও আচ্ছা, প্রথমে শুরু, ব্রহ্মলোকের প্রথমে শুরু হতে উপরে অগণিত ব্রহ্মলোকের ব্রহ্মরা সহ এই সমস্ত জায়গা বা ভূমিতে জ্ঞান লাভের চিত্ত চতুর্শিক ধর্মগুলো, জন্মগ্রহণকারীর চিত্ত চতুর্শিক ধর্মগুলো এই জীবনে, অর্থাৎ রূপা বছর ধ্যান সুখে অবস্থানকারীর চিত্ত চতুর্শিক ধর্মগুলো, এই ধর্মগুলো হচ্ছে রূপা বছর। বুঝলাম না কি ধর্মগুলো বলা হচ্ছে এখানে। কোন ধর্মসমূহ রূপবচর? নিচের দিকে ব্রহ্মলোক পর্যন্ত করিয়া উপরের দিকে অকনিষ্ঠ দেবগণের অন্তবা শেষ করিয়া, যাহা অভ্যন্তরে ইহাতে গমনাগমনকারী, ইহাতে প্রতিপন্ন আরম্ভকৃতের বা অকশিতের অথবা উৎপন্নশীলের অথবা দৃষ্টধর্ম বা সংসারে সুখে অবস্থানকারীর চিত্ত চৈতসিক ধর্মসমূহ, এই ধর্মসমূহ রূপবচর। সহজ বিষয়কে কি একদম টানাটানি কঠিন ভাবে ইয়া করে ফেলছে না? ঠিক আছে, কিন্তু এত মানে এভাবে পড়লে আমরা বারবার পড়ে আসতেছি যে আমরা হয়তো বুঝতেছি, কিন্তু এমনি তো নরমালি এটা ইয়া করার নেওয়ার মতো না বিষয়টা। এমন ভাবে লেখা হয়েছে সহজ বিষয়কে মানে জটিল করে ফেলছে শুধু শুধু। আমার মনে হয় কেউ যদি পরে বানতে কোনোদিন বুঝবে না। না না বানতে আমি কিছু বুঝতেছি না। কিছু বোঝার দরকার নাই, কিছু বোঝার দরকার নাই। তুমি আমাকে এটা বলো, রূপবচর ধর্মগুলো কি চিনো তুমি? রূপবচর ধর্মগুলো কি চিনো?
ধর্ম কি ওই যে যেগুলা বিতর্ক বিচার প্রীতি সুখ ওগুলা? হ্যাঁ, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। প্রথম ধ্যান, প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, ধ্যান, তৃতীয় চতুর্থ ধ্যান, ধ্যান, চতুর্থ ধ্যান। পঞ্চম ধ্যান, এগুলো সবগুলো হচ্ছে যে রূপবর্জ্য ধর্মসমূহ। এবং এগুলা উৎপন্ন হবে যে ওই ব্রহ্মলোকের নিচের ব্রহ্মলোক থেকে একদম ওই অকনিষ্ঠ ব্রহ্মলোক কনিষ্ঠ পর্যন্ত ব্রহ্ম পর্যন্ত। মানে 16টার যেগুলো মধ্যে আর কি। রূপবর্জ্য ব্রহ্মলোক আর কি এগুলো। হ্যাঁ, রূপবর্জ্য ব্রহ্মলোক এগুলা। হুম। এগুলো এই কথা লিখে দিলে হয়ে যেত, এখানে কত কিছু লিখে দিছে। হ্যাঁ, এই লেখার কারণে আমাদের মানে যাতে মাথা গোলাই যায়, এত আরামে আমি তো পড়ার প্রথম কি দরকার? হ্যাঁ, হ্যাঁ বানতে। তবে হ্যাঁ, অর্থ সংগ্রহ না পড়লে এটা অসম্ভব, এই বইয়ে হাত দেওয়ারও মুশকিল আছে। আচ্ছা, 90। 90 রূপবচন নয়, বাকিগুলো আর কি বানতে। হ্যাঁ, রূপবর্জ্য ছাড়া বাকিগুলো এই এদিকেরও ওইদিকেরও, অল্প বছরের সাইডও এবং কামবছরের সাইডও। হ্যাঁ, কোন ধর্মগুলো রূপবচন? নিচের আকাশ আয়তন, হুম, ব্রহ্মভূমি, ঠিক আছে, এটা আর বোঝার দরকার নাই, হয়েছে তো। সংজ্ঞা আশঙ্কা আয়তন। হ্যাঁ, অল্প এটাও বছর একই অবস্থা নহে, লিখি অল্প বছর বাদ দিয়ে বাকিগুলো সব। বানতে। কোন তারপর ধর্মগুলো অন্তর্গত? এখানে একটু টিকা দিয়ে কি লিখছে যেখানে কাম, রূপ ও অরূপ এই 3 ভূমির অন্তর্গত, এই অর্থে অন্তর্গত, অর্থশালিনী আর সবযুক্ত 93তে বইয়ে লেখা আছে কি এখানে? বইয়ে লেখা আছে যে কোন ধর্মসমূহ প্রতিপন্ন। প্রতিপন্ন দিয়ে ব্র্যাকেট একটা কথা লিখছে, সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বা প্রাপ্ত বা হৃদয়ঙ্গমকৃত বা অন্তর্ভুক্ত, এইগুলো লিখছে কথা। প্রতিপন্ন শব্দের অর্থ লিখছে যে হ্যাঁ বানতে। আশ্রবযুক্ত, প্রতিপন্ন আশ্রবযুক্ত, কুশল অকুশল অব্যকৃত ধর্মসমূহ, কামবচর, উপবচর, অরূপবচর, পূর্ববৎ, বিজ্ঞান, এই ধর্মসমূহ প্রতিপন্ন। প্রতিপন্ন হচ্ছে যে আশ্রবযুক্ত আর কি। কোন ধর্মসমূহ মানে আশ্রবযুক্ত, আশ্রবের সঙ্গে মানে সম্পর্কযুক্ত, প্রতিপন্ন মানে সংযুক্ত আর কি। নির্বাণ ছাড়া আর সবগুলো হচ্ছে যে কি আসবযুক্ত। অসংস্কৃত ধাতু আর নির্বাণ ছাড়া সবগুলো আসবযুক্ত বা সংশ্লিষ্ট। বুঝেন নাই? কোন ধর্ম? হ্যাঁ বানতে, ঠিক আছে বুঝছি। কোন ধর্মগুলো অন্তর্গত? মার্গ, মার্গফল, অশিষ্ট ধাতু। এটার বিপরীতে। বিপরীতটা, হ্যাঁ। তাহলে কোন এটাও ঠিক ধর্মগুলো আছে, দুঃখ মুক্তির 95। দিকে পরিচালনাকারী? কোন ধর্মগুলো দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী? লোকোত্তরের 4 মার্গ এগুলো পরিচালনা করবে, বাকিগুলো ফল প্রদান করবে, দুঃখ মুক্তির দিকে পরিচালনা করবে নয়। সুকান বাবু এটা বুঝাই দেন 95। আর তো কি এখন আর কথাবার্তা বলতেছে না। কোন ধর্মসমূহ দুঃখ দিকে দিকে পরিচালনাকারী, এত ন্যায়নিক। সুশান্ত বাবু কিছু বুঝতেছেন? হ্যাঁ বানতে, পুরাপুরি না, একটু একটু। একটু একটু বুঝাইও বোধ ভালো। দেন সুকান বাবু এটা বুঝাই দেন। 95টা হ্যাঁ, 4 প্রকার মার্গ বা প্রতিপন্ন আন্ত আর কি, এগুলা ন্যায়নিক। এটা বুঝেছি বানতে। জয়দত্ত বাবু বুঝাই দেন তো। প্রত্যেকটি সংকৃতগামী, অনাগামী, অরহত্ত মার্গ আর কি, ফল বাদ দিয়ে। অন্তে এইখানে দুঃখ মুক্তি পেতে হলে আমাদেরকে এভাবে
এখান থেকে এভাবে শুরু করে শ্রোতাপতি মার্গ উন্নীত হওয়ার পর থেকে হয়তো আমরা দুঃখ মুক্তির পথে আর্য সঙ্গ মার্গ দেখা পাওয়ার পরে দুঃখ মুক্তির পথ উন্মোচিত হয় বানতে ওখান থেকে। ন্যায়ানিক মানে কি? পরিচালনাকারী, দুঃখ মুক্তির পরিচালনাকারী আর কি। ওখান থেকে উপকারী। পরিচালিত হবে। হ্যাঁ, ন্যায়ানিক মানে এখানে বইয়ে লেখা আছে যে উপকারী বা মুক্তিপথে নীতিকার্য। ও আচ্ছা, হ্যাঁ। তো চারি ওখান থেকে প্রকার মার্গ অপ্রতিপন্ন। এই ধর্মসমূহ ন্যায়ানিক বা মুক্তিপথে নিতকারী 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 মানে এই পরিচালনা। চারটি মার্গই মুক্তিপথে নিয়ে যাবে আর কি মানতে। চারি মার অপ্রতিপন্ন বলছে তো আবার ফেস লাগা ফেলছে না? চারি এগুলো প্রকার মানে মার্গ প্রতিপন্ন হবে না অপ্রতিপন্ন। আর কি। হ্যাঁ, এগুলো আর প্রতিপন্ন মানে প্রতিপন্নর দিকে যাবে না আর কি, না? বলতে ওই যে দুঃখটা একটা নির্দিষ্ট হয়ে গেছে না, যেমন কি শ্রোতাপত্তি সুকৃতগামী অনাগামী যখন ফল লাভ করে ফেলে, ওনাদের একটা নির্দিষ্ট একটা এখানে ফল লাভ করা নাই, কিন্তু মার্গের মধ্যে আছে যে, চারোটা মার্গের মধ্যে আছে যে চারি প্রকার মার্গ অপ্রতিপন্ন। অপ্রতিপন্ন মানে কি? কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম না অপ্রতিপন্ন প্রতিপন্ন। প্রতিপন্ন প্রতিপন্ন মানে প্রতিপন্ন মানে যুক্ত আর কি। যুক্ত, যেমন ধরো সংযুক্ত। আর অপ্রতিপন্ন হচ্ছে যে অসংযুক্ত। অসংযুক্ত তার মানে কি? চার প্রকার মার্গের সঙ্গে অসম্বন্ধযুক্ত। হ্যাঁ। এই তো ফেঁস লাগে গেছে না তাহলে? বলতে বইতে অ্যাপসে ঠিক আছে বলতে মানে সেটা বলেন তো ভালো করে আবার। অ্যাপসে বলছে কোন ধর্মগুলো দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী নিয়ানিকা, এটা পরিচালনাকারী বলা হচ্ছে। আমি সেই মতে বলছিলাম আপনাকে। এই বইয়েরটা হলে অ্যাপসেটটা হলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এটা বইয়েরটা ঠিক নাই। লোকোত্তর চার মার্গ শ্রোতাপতি সুকৃতগামী অনাগামী ও অরহত মার্গ। আচ্ছা, তারপরে হচ্ছে যে 96 এখানে বইয়েরটা ঠিক নাই কিন্তু 96 অ্যাপসে বলছে কোন ধর্মগুলো দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী নয়, অনিয়ানিকা। বাকিগুলো এগুলো মান নিচের গুলো আর কি। বাকিগুলা কোন ধর্মগুলি নিশ্চিত নিয়তা, 5 প্রকার আনন্তরিক কর্ম, নিয়ত মিথ্যা দৃষ্টি, লোকোত্তরের চার মার্গ। এই ধর্মগুলো হচ্ছে নিশ্চিত। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয় নাই, করছিলাম অন্যভাবে। সেটা হচ্ছে যে আনন্তরিক কর্ম, তারপরে নিয়ত মিথ্যা দৃষ্টি, এগুলো প্রায় সেম। এই কর্মফল মানে নিয়ত মিথ্যা দৃষ্টির কর্মফল এবং আনন্তরিক কর্মের ফল, এগুলো কিন্তু প্রায় সেম। পাঁচটার সঙ্গে ওইটা একটা সহ যুক্ত, নিয়ত মিথ্যা দৃষ্টি। এবং এটার আরেকটা ভয়ঙ্করতা আছে। চক্রবাল ধ্বংসের সময় ভাগ্য লটারি যুগে সবাই ব্রহ্মলোকে যাইলেও নিয়ত মিথ্যা দৃষ্টি পরায়ণ ব্যক্তিরা তখন ব্রহ্মলোকে যেতে পারে না। একটা ব্রহ্মলোকে যাওয়ার সুযোগ আছে সবার, প্রত্যেকটা প্রাণীর। এটা মহা সুবর্ণ সুযোগ। আনন্তরিক কর্ম যারা করে ওরাও যেতে পারবে, ওরাও পারবে না। ওরা যেতে পারবে, নিয়ত মিথ্যা দৃষ্টিরা যেতে পারবে না। ও মাই গড। এটা একটা মানে এটা কি বলে যে এটাকে যেমন বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে এটা উপলক্ষে জেলের কয়েদি সবাইকে ছেড়ে দেওয়া হয় না, কিন্তু কিছু কিছু কয়েদি আছে এদেরকে ছাড়া হয় না। এরা যে কোনো বিশেষ ক্ষমার কারণেও তারা কোনোদিন ছাড় পাবে না, এরকমও কিছু বিচার ব্যবস্থা আছে। ঠিক এখানে এরকম কিছু ব্যাপার আছে দেখতেছি আমরা। নিয়ত মিথ্যা দৃষ্টি সম্পন্ন যারা, তারা এই সুবর্ণ সুযোগের সময়ও
তারা ব্রহ্মলোকে যেতে পারে না। নরমালি বলতে অবিচ্ছিন্ন নরকগামী যারা আছে এখন ওদের চেয়ে আরো ভয়ঙ্কর হচ্ছে নিয়মিত মিথ্যা দৃষ্টি সম্পন্ন এই ব্যক্তি। এই দৃষ্টিকোণ থেকে তারা আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আর যারা নিয়ত এই আনন্তরিক কর্ম সম্পাদন করেছে সেই সঙ্গে আবার নিয়ত মিথ্যা দৃষ্টিও যাদের আছে, যদি একই সঙ্গে দুইটাও থাকতে পারে, থাকলে তারা হ্যাঁ, কিন্তু থাকে যাবে তো। না। ঠিক আছে, আজকে দূর পর্যন্ত থাক না। হ্যাঁ, বাদ শুনি আজকে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যদেহকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেককে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।